পৌঁছে দেখি অমলদা ইতিমধ্যে হাজির সেখানে। ন্যাপলার সাথে বসে এসে গল্প করছে। ন্যাপলা বরাবরই পাঁচকড়ির বন্ধু। আমরা না এলেও এতদিন সে ছিল তার সাথে। শুনেছি ন্যাপলার পাঁচকড়ি মিলে দোকানটা আবার দাঁড় করিয়েছে। আমায় দেখে ন্যাপলা উৎসাহিত হয়ে বলে উঠল, ওহে অমরেশ দা, চলে এসেছো। এবার জমিয়ে গল্প শুরু হোক একটা। অনেকদিন বন্ধ ছিল দোকান, সেই জন্য প্রথম গল্পটা একদম ফাটিয়ে দাও তো অমলদা। গল্প নয়, সত্যি ঘটনা। এমনকি এতটাই টাটকা সে ঘটনা যা রীতিমতো আমার মনের মধ্যে এখনো জলজল করছে। ওই তো চঞ্চলবাবু আসছেন। এই বাঁশকুড়ি, চা রেডি কর। অমলদা দৃষ্টি অনুসরণ করলাম। দেখলাম চঞ্চলবাবু রাস্তার ওপাশের বট গাছের গায়ে সাইকেল হেলান দিচ্ছে। সেটিতে তালা লাগালেন এবং তারপরে আকাশের দিকে একবার তাকিয়ে ভদ্রলোক এগিয়ে এলেন দোকানের দিকে। বললেন, এই নামলো বলে ছাতা তো কেউ আনোনি, তাই না? এই দেখিস বাঁশকুড়ি, বৃষ্টি তেমন নামলে সবাই তো দোকানে থাকবো রাতে। তবে বৃষ্টির ভয়ে এখন বাড়ি পালিয়ে গিয়ে আসরটা মাটি করব না। তা অমল, কবে ফিরলে দিদির বাড়ি থেকে? ফিরেছি বেশি দিন নয়, তবে দিদির বাড়ির একদম পাশেই যে ঘটনা ঘটে গেল তার থেকে বেরোতে পারছি না কিছুতেই। আমরা গন্ডগ্রামে পড়ে আছি বলে সবাই সেখানে থমকে নেই। যদিও আমি আমার স্মার্টফোনে বিভিন্ন সামাজিক মাধ্যমের সাথে যুক্ত আছি, তবে আপনারা এখনো এই বিষয়ের থেকে অনেক দূরে। কিন্তু আমি বলবো দূরে থাকাই ভালো। ন্যাপলা মাথা চুলকে বলল, অমলদা, একটু খুলে বলো না, কি হয়েছে? ইতিমধ্যে পাঁচকড়ি 4 কাপ চা সাজিয়ে নিয়ে এসে রেখে গেল আমাদের সম্মুখে। অমলদা একটা বিড়ি ধরিয়ে 1 কাপ চা তুলে নিল। তারপর বলতে শুরু করলো আরো একটা অপার্থিব ঘটনা। মে মাস, গরমের ছুটি পড়েছে 3-7 পুলক নামের একটি ছেলে নিজের ক্যামেরা নিয়ে বসেছিল তার বিছানার উপর। সেদিন একটা ভিডিও আসার কথা ছিল ওর ইউটিউব চ্যানেলে। অচিন্ত সোম নামের এক নিয়মিত শ্রোতা তার জীবনের একটি ভয়াবহ ঘটনা তাকে মেইল করবে বলেছিল, কিন্তু রাত 9টা বেজে গেলেও কোনো মেইল সে পায়নি। এদিকে এই অচিন্ত নামে ছেলেটির সাথে তার মেইল মারফতই আলাপ হয়। ফোন নাম্বার একটা ছিল, কিন্তু সেই নাম্বারে ফোন যায় না সবসময়। বর্ধমানের কোন প্রত্যন্ত অঞ্চলে ছেলেটির বাড়ি, এইটুকু পুলক জানে। পুলক এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, আর তার পাশাপাশি ওর ধ্যান জ্ঞান এই ইউটিউব চ্যানেলটি। ওর পড়ার বাইরে যেটুকু সময় পেত তার পুরোটাই ভিডিও এডিটিং, রেকর্ডিং এসবের পেছনে ইনভেস্ট করত। যে মেসে সে আছে সেখানে মোট 5 জন থাকে, তবে বাকিরা তখন যে যার বাড়িতে গিয়েছে। রাত 10টা নাগাদ খাওয়া দাওয়া সেরে পুলক ওর ল্যাপটপটা নিয়ে বসলো বিছানার উপর। কমিউনিটিতে বেশ কয়েকটা নোটিফিকেশন এসে জড়ো হয়েছে। তার মধ্যে বেশিরভাগটাই কেন আজকের গল্প সময় মতো এলো না সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। পুলক কয়েকজনকে রিপ্লাই দিয়ে ওর প্রিয় গানটা চালিয়ে লাইট অফ করলো। মিনিট 10 পরেই গানের ভলিউমটা একটু মৃদু হয়ে গিয়ে একটা নোটিফিকেশনের টোন ভেসে এলো। পুলক নিছক কৌতূহল বশতই সেদিকে দৃষ্টি ফেলতেই লক্ষ্য করলো শব্দটা হয়েছে একটা মেইল আসার দরুন। পুলক উঠে আলো জেলে ল্যাপটপের সামনে বসল। মেইল পাঠিয়েছে অচিন্ত সোম। পুলক চটপট মেইল খুলে পড়ার উদ্যোগ নেবে, এমন সময় একটা ফোন এলো ওর। ফোন ওর বালিশের পাশের থেকে তুলে নিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে কলটা এসেছে। পুলক খানিক অনিচ্ছাকৃত ভাবেই ফোন রিসিভ করে বলল, হ্যালো। কি? কোনো সাড়া নেই। এমনকি ফোন রিসিভ করার পরে আমরা ওপার থেকে যেটুকু পরিমাণ আবহ প্রাপ্তির কথা অজান্তেই মস্তিষ্কে তৈরি করে ফেলি তার কিছুই নেই এই কলে। পুলক ফোনটা কেটে পাশে নামিয়ে রাখলো। সে ঠিক করলো কাহিনীটা একবার পড়ে নেবে সে। মনে মনে ভাবলো অচিন্ত যেখানে থাকে সেখানে হয়তো ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ, নইলে সে তো এত দেরি করার কথা নয়। এসব নানা রকম আত্মতুষ্টি সূচক কথা ভাবতে ভাবতে সে একটা সিগারেট ধরালো। তারপর যে গল্পটি পড়ল তা খানিকটা এমন।
ব্যাপারটা প্রথম লক্ষ্য করলাম সেই রাতে। আমি লেখালেখির পাশাপাশি 3টে স্টুডেন্ট পড়াই। সপ্তাহে 5 দিন বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। এই কাজেই ব্যস্ত থাকতে হয় আমাকে। আমার গ্রাম সাধারণ উন্নয়নশীল সমাজের থেকে পিছিয়ে থাকলেও একেবারে গণ্ড বলা চলে না। অনেক বাড়িতেই এখন ফোন, কম্পিউটার বা ল্যাপটপ ঢুকেছে। যুবক যুবতীদের মধ্যে আধুনিকতার ছাপ রয়েছে বিস্তর। তো সেদিন আমি আমার রাতের ব্যাচ শেষ করে ফিরছি। আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না। ছাত্রের বাড়ির থেকে আমার বাড়ি ফিরতে সময় লাগে সাইকেলে চেপে 20 মিনিট মতন। মাঝে পুটিরাম ঘোষাল নামক এক ভদ্রলোকের মস্ত আমবাগান পড়ে। ওই জায়গায় জনবসতি নেই, কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সেদিনটা ওই প্রবাদের থেকে কিছু কম ছিল না। ওই দিনই আমি টর্চ সঙ্গে নিতে ভুলে গিয়েছিলাম। দ্রুত পায়ের চাপে বাবার বৃদ্ধ সাইকেলটা ভাগিয়ে চলেছি বাড়ির উদ্দেশ্যে। রাস্তার আদি অন্ত মনে মনে অনুমান করে নিতে হচ্ছে এমনই অবস্থা পরিবেশের। নিজের পোশাকটা পর্যন্ত দেখা যায় না। এমন সময় হঠাৎ আমার সাইকেলের সঙ্গে ডান দিক থেকে কোন একটা ভারী প্রাণী এসে সবেগে ধাক্কা দিল এবং আমি পড়লাম আছাড় খেয়ে। হাঁটুতে প্রচন্ড ব্যথা পেলাম। মাথার কাছেও বোধহয় একটু কেটে গেল কোন একটা ইটের কুচিতে। পরক্ষণেই ধাতস্থ হয়ে বুঝলাম যে প্রাণীর সঙ্গে ধাক্কা খেয়েছি সেও একটা মানুষ। আতঙ্কে ও ভয়ে তখন আমার গলা আটকে যাওয়ার জোগাড় হলো। ঢোক গিলে প্রশ্ন করলাম, কে? জবাব এলো একটি মেয়ের। আমি আমি দেখতে পাইনি। কে তুমি? সে কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়িয়ে দৌড়ে চলে গেল রাস্তার উপর দিয়ে। এমন সময় একটা হালকা বিদ্যুৎ ঝলকানিতে বুঝলাম যে স্থানে আমার সঙ্গে এই ঘটনা ঘটল সেটি ওই পুটিরামের জঙ্গলের ফাঁকা জায়গাটা। তবে মেয়েটি ভরপুর বিস্ময় দিয়ে গেল মনে। আমিও উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ উক্ত দিকে তাকিয়ে রইলাম। মনে হলো মেয়েটি কোন একটা বিপদে পড়েছে, নইলে এমন রাতের বেলায় সে এই জঙ্গলের দিকে যাচ্ছে কোথায়? সাইকেলটা তুলে আমি কৌতূহল বশতই জঙ্গলের দিকে পা বাড়ালাম। ততক্ষণে ক্রমাগত বিদ্যুৎ চমকাতে শুরু করেছে। এক দু ফোঁটা বৃষ্টিও পড়ছে গাছের পাতায় পাতায়। বেশি ভেতরে ঢোকার সাহস হচ্ছিল না। যদিও ওই আমবাগান যথেষ্ট পয় পরিষ্কার রাখা হয় লোক দিয়ে। ভীষণভাবে চাইছিলাম কোনো পথচারী আসুক, টর্চ বা কোনো আলোর ব্যবস্থা নিয়ে। কিন্তু ভাগ্যে আমার এটাই ছিল সেদিন। আতঙ্ক, বিস্ময়তা মানুষের চোখ কানকে অনেক গুণ বেশি সতর্ক করে তোলে। হঠাৎ আমি একটা চাপা গঙ্গানির শব্দ পেয়ে দাঁড়িয়ে পড়লাম। কোন মানুষের শব্দ রোধ করে রাখলে যেমন শব্দ হয় ঠিক তেমন। আচমকা বৃষ্টি নামলো তুমুল জোরে। আমি গলা চড়িয়ে একবার ডাকলাম, আপনার কি সাহায্যের প্রয়োজন? কে আছেন এখানে? এমন সময় এক ঘোরালো মেঘ গর্জনের সাথে চোখের সামনে কয়েক মুহূর্তের জন্য দেখতে পেলাম একটি নারী মূর্তি আমার সামনে এসে অভিব্যক্তি শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার জিভ ঝুলে আছে গলা পর্যন্ত। হৃৎপিণ্ডটা আটকে গেল বলে মনে হলো। শ্বাস ভরা ফুসফুস থেকে প্রশ্বাস বের করার শক্তি হারিয়ে ফেললাম। স্যার, অচিন্তর জ্ঞান ফিরেছে। এই কথাটা ঝাপসা কানে এলো আমার পরের দিন সকালে। দেখলাম আমি আমাদের গ্রামের হাসপাতালের বেডে শুয়ে আছি। চোখের সামনে দুজন উর্দু পড়া পুলিশ অফিসার এবং আর দুজন অপরিচিত লোক। ডাক্তারকে জিজ্ঞেস করলাম, আমায় এখানে কে নিয়ে এলো? নিয়ে এসেছে গায়ের দুজন চাষি। বাকি কথা পুলিশ এসেছেন, ওরাই বলবেন। কিছুই মাথায় ঢুকলো না আমার। একবারের জন্য আমার রাতের ওই ঘটনা পুরো চোখের সামনে ভেসে উঠল। একজন কনস্টেবল আমার বেডের পাশে চেয়ার টেনে নিয়ে বসলো। বলল, কাল রাতে ওই আমবাগানে কি করতে গিয়েছিলে?
আমি গিয়েছিলাম একটা মেয়েকে সেদিকে দৌড়ে যেতে দেখে। খানিকটা ভেতরে গিয়েই একটা গঙ্গানির শব্দ শুনতে পেলাম। তারপর যা দেখলাম তা আপনাদের বলে বোঝাতে পারবো না, তবে এটুকু বলতে পারি, একটা মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে কি ধরনের অলৌকিক ঘটনার সম্মুখীন হয়ে, তা ভেবে দেখুন। এমন সময় ওই প্রশাসনিক কর্মকর্তা এক বিচিত্র কথা বলল। ভালোই গল্প সাজিয়ে ফেলেছ এর মধ্যে। এতটুকু মেয়ে তোমার কি ক্ষতি করেছিল? মানে, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ডাক্তার, এখনই ওকে থানায় নিয়ে যেতে পারি? কেন থানায় যেতে হবে কেন? চলো গিয়ে বলছি। থানায় পৌঁছে শুনলাম কাল রাতে জবা নামের একটি মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এই পুটিরামের আমবাগানে, এবং আমার অচৈতন্য দেহ উদ্ধার হয় সেই স্থান থেকে। পুলিশ আমায় অপহরক মনে করেছে। আমি নিজের দিক থেকে সমস্ত ঘটনাটা আবার তাদের জানালাম, তবে কাজ হলো না তেমন। মা বাবা এসে কান্নাকাটি করে অনেক অনুরোধ করলো, তবুও পুলিশ মেয়ের বাড়ির বয়ান সম্পূর্ণ শোনা পর্যন্ত ছাড়তে রাজি নয়। ময়না তদন্তের রিপোর্ট আসবে 4 দিন পরে। কাজেই আমি কোনো কিছু না করি কেবল একজন কর্তব্য পরায়ণ মানুষের ধর্ম পালন করতে গিয়েই হাজতে ঢুকলাম। প্রথম দিন সারা রাত জেগেই কাটিয়ে দিলাম। আমার দোষ গুণ বা নিয়ম অনিয়মের কথা মনে হলো বাইরের স্বাভাবিক লোকগুলো ভুলেই গিয়েছে। দ্বিতীয় দিন সকালে আমার বাবা গ্রামের কিছু লোক নিয়ে এলো। আমার চরিত্র ও কর্মজীবনের ব্যাপারে অক্লান্ত বর্ণনা দিয়ে তবুও নরকদ্বার খোলার অনুমতি পাওয়া গেল না। সেদিন রাতেই প্রথম টের পেলাম একটা বিষয়। থানার ভেতরকার কর্মকর্তাদের মধ্যে রাত 10টার পরে রয়ে গেলেন একজন বছর 50-এর হাবিলদার আর একজন কেরানি। আমি এই দুদিন ধরে ওদের কথোপকথন চলন বলন দেখে তাদের চরিত্র সম্পর্কে একটু হলেও অবগত হয়েছি। তাছাড়া ওই কেরানিকে দেখেই মনে হচ্ছিল উনি আর বেশিক্ষণ জেগে থাকতে পারবে না। হাবিলদার মশাই মাঝে মাঝে ঘুরে আমার দিকে তাকায় আর অবসাদের হাসি হাসেন। আমি একবার ওনাকে ডেকে বললাম, স্যার একটু জল খাবো। উনি গুনগুন করতে করতে উঠে গিয়ে 1 গ্লাস জল এনে আমার দিকে এগিয়ে দিতে গিয়েই আমার পেছনের দিকে চেয়ে বিভৎস আতঙ্কে চমকে উঠলেন। আমি হতভম্ব হয়ে মুহূর্তের মধ্যে মাথা ঘুরিয়ে দেখি আলো আঁধারিতে ভরা সেলের মধ্যে আমার ঠিক পেছনের ঘরের কোনায় 2 হাঁটুর মধ্যে মাথা গুজে বসে আছে একটি মেয়ে। তার নিঃশ্বাসের শব্দ অস্বাভাবিক রকমের চঞ্চল ও ঘের ঘেরে। কনস্টেবল ও কেরানিটি ছুটে বেরিয়ে যাওয়া শব্দ পেলাম, কিন্তু সামনের ভয়াবহ চোখ এমন আটকেছে যে তা সরানোর উপায় নেই। সামনের বিভীষিকাটি চাপা ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, আচ্ছা মাস্টার মশাই, পরীক্ষায় কম নম্বর পেলে কি সমাজের চোখে সেটা ঘৃণ্য অপরাধ? না না, একদম নয়। তবে আমার সাথে কেন করা হলো এমন বলুন? তুমি কি বলতে চাইছো? হঠাৎ কেঁদে উঠল মেয়েটি। ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। কোমর ছাড়ানো কালো কুচকুচে চুল মুখের ওপরে পড়ে বিন্যস্ত হয়ে গেছে। সে হাত দিয়ে চুল সরাতেই তার ভয়ঙ্কর মুখাবয়বটি দেখতে পেলাম। সে চেনা বিভীষিকাময় চেহারাটি যেন পুটিরামের আমবাগানে দেখেছিলাম, কিন্তু লাল টকটকে জিভের রং এখন বদলে কালচে বাদামি হয়ে এসেছে। চোখের কোণ থেকে ঝরে পড়ছে কাজল গলা জল। এরপরে আর কিছু লেখা নেই মেলটায়। এমন খাপছাড়া জায়গায় কাহিনীটি শেষ হয়ে যাওয়ায় পুলক বিরক্তি বোধ করল। আসলে এমন বাস্তবিক অভিজ্ঞতার কথা সে কোনোদিনও শোনেনি। টান টান উত্তেজনা ও ভয়াবহতা নিয়ে কি দারুণ বর্ণনা করেছে দ্রষ্টা। পুলকের শরীরের প্রতিটা পশম রীতিমতো কয়েকবার দাঁড়িয়ে গেছে কাহিনীটি পড়তে পড়তে। তবে এই কেমন সমাপ্তি? গল্পটি পাঠাতে গিয়ে কি কোনো টেকনিক্যাল প্রবলেম হলো অচিন্তর দিক থেকে? প্রবল অস্থিরতা নিয়ে সে চেয়ার ছেড়ে উঠে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। অচিন্তর যে ফোন নাম্বারটি ওর কাছে ছিল তাতে একবার কল করলো, কিন্তু সেটাও সুইচ অফ বলল। পুলক পরবর্তী অংশটুকুর আবেদন চেয়ে
মেইলের নিচের রিপ্লাই অপশন থেকে অচিন্তকে একটা মেসেজ ছেড়ে দিল। সেই রাতে পুলককে অনিদ্রায় ভর করল। কোনো মতেই তার ঘুম আসে না। কেবলই লেখকের বর্ণনা করা সেই বিভীষিকাময় মুখটির কথা তার মনে পড়ে যায়। সে বুঝতে পারল তার পরের ঘটনা কি তা না জানা পর্যন্ত ওর ঘুম হবে না। আরো কয়েকবার অচিন্তর নাম্বারে ফোন করলো সে, কিন্তু ফলাফলের পরিবর্তন হলো না। তারপরে গোটা একদিন কাটলো, কিন্তু কোনো মেইল এলো না। পুলক অনেকবার লিখতে গিয়েও বেশ কয়েকটি মেইল ড্রাফট বক্সে জমা করেছে, কিন্তু কি লিখবে বুঝে উঠতে পারেনি। দিন দুয়েক পরেও যখন কোনো প্রকার ফিডব্যাক এলো না, তখন পুলক ঠিক করলো সে এই কাহিনীটিকে নিজের মতো করে সাজাবে। যেমন আমরা কোনো টান টান উত্তেজনার গল্প অর্ধেক পড়ার পর অথবা মুভি দেখার পর যেমন পরবর্তী অংশকে কিছুটা মনের মতো করে সাজিয়ে নিই, এক্ষেত্রেও হলো তাই। তৃতীয় দিন সকালবেলা পুলক ব্রেকফাস্ট সেরে লিখতে বসল। প্রথমেই সে সব জায়গার থেকে অচিন্তর নাম মুছে দিয়ে প্রতিটা জায়গায় নিজের মনের মতো একটি নাম যোগ করল। তারপর লিখতে শুরু করলো সেই হাজতের ভিতরকার ঘটনা থেকেই। আলো আধারের মায়ায় সে বিভৎস অবয়বটি যেন ঐশাচিক পরিবেষ্টন খুঁজে পেয়েছে। আমি এক পা দুপা করে পিছিয়ে গারদের লোহার গেটের সঙ্গে লেগে গেছি। তখন এমন সময় সমবেত বুটের শব্দ হলো আমার পেছনে, এবং একই সঙ্গে এক ঝাঁক সাদা আলো হাজতের ভেতরটাকে ধাঁধিয়ে তুলল। দেখলাম ভেতরে আমি ছাড়া আর অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। হাবিলদার ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে বলল, এর ভেতরেই ছিল, বিশ্বাস করুন, এই ছেলেটাও দেখেছে, এর ভেতরেই ছিল। ইন্সপেক্টর আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার অবস্থা স্বাভাবিক নয়। আমায় হাজত থেকে বের করে উনি বাইরে একটি চেয়ারে বসালেন। তারপর বললেন, ওপর মহলের ব্যাপারটা জানানোর দরকার নেই, কেউ মানতে চাইবে না। শোনো ছেলে, তুমি হয়তো জানো না জবা কোন বাড়ির মেয়ে। তার বাবা হীরালাল ঘোষাল এলাকার নতুন পঞ্চায়েত সমিতির প্রধান। ওনার নির্দেশে তোমায় আমরা ধরে রেখেছি। তবে এতদিনের চাকরি জীবনে মানুষ চেনার ক্ষমতা আমার হয়েছে। জানি তোমার কোনো দোষ নেই, তবে ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বাড়ির বাইরে বেরিও না। আমি এদিকটায় তদন্ত চালাচ্ছি, বাকিটা সামলে নেব। এই যতীন, ওকে দিনের আলো ফোটার আগেই বাড়িতে রেখে এসো। আর তোমায় আরো একবার বলছি, বাইরে বেরোনো কিন্তু চলবেই না। আমায় বাড়ি ছেড়ে আসা হলো অতি গোপনীয় ভাবে। বুঝতে পেরেছিলাম ইন্সপেক্টর হাবিলদার মশাইয়ের বলা কথা ও আমার বর্তমান পরিস্থিতির সাথে কোথাও না কোথাও একটা মিল করতে পেরেছেন। তবেই আমার মন শান্ত থাকার কথা নয়। আর ঠিক করে নিলাম জবা কেন আত্মহত্যা করেছে তা উদ্ধার করতেই হবে। সে বুঝতে পেরেছে মেয়েটি তাকে কিছু বলতে চায়। কোন একটা পরীক্ষার ফলাফলের কথা সে বলেছিল না? এতক্ষণে মাথায় এলো বিষয়টা। গত দুদিন আগেই তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। তবে কি জবা ক্লাস 12-এ পড়ে? ঠিক করলাম বাবাকে দিয়ে একটু খবর নেব জবার ব্যাপারে, কিন্তু সে পর্যন্ত অপেক্ষা করতে হলো না। ভোরের আলো ফোটার আগেই আমি আবার তার দেখা পেলাম। আমার অকাল জামিনের ব্যাপারটা মা বাবার কাছে খুবই আকস্মিক লাগলেও আমি অলৌকিক ব্যাপারটাকে না জানিয়ে শুধু বিশ্বাসের উপরেই যে আমাকে বাড়িতে রেখে যাওয়া হলো এমন একটা গল্প সাজিয়ে বলে দিলাম। কারণ গ্রাম্য বাবা মায়ের মন অমন ভূত প্রেতের কথা শুনলে এমনি ব্যতিব্যস্ত হয়ে ওঠে। মা বাইরে থেকে আমার ঘরের দরজার শেকল তুলে দিতেই আমি চিন্তিত মনে বিছানায় শুলাম। নিজেকে বোঝাতে চাইলাম যে এসবের মধ্যে আমার আর ঢোকা উচিত নয়, বরং নির্দোষ প্রমাণিত হয়ে সম্মানে আবার নিজের কাজবাজ শুরু করে দেব। চোখ বুজে সব ভাবছি এমন সময় ঠিক আমার বুকের উপর একটা গরম নিঃশ্বাস পড়ল। শ্বাস প্রশ্বাসের শব্দ যে এমন হৃদয় বিহেদী হতে পারে তা আমার কল্পনাতীত।
চোখ খুলতেই যে ভয়ঙ্কর দৃশ্য দেখলাম, হয়তো সে দৃষ্টান্তের পর কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। দেখি জবা আমার মাথার উপরে লাগানো সিলিং ফ্যানের থেকে পা পেঁচিয়ে দিয়ে উল্টো হয়ে ঝুলছে। আমার বুকের উপর বিষণ্ণ হয়ে রয়েছে তার কুঞ্চিত কালো চুল। মনোবল বোধহয় ঈশ্বর বাড়িয়ে দিয়েছিলেন আমার, আর না হয় আমি পরলোক থেকেও বোধহয় সব দেখতে পারছিলাম। এবার তার গলার শব্দে আরো যন্ত্রণা মিশ্রিত হলো। সে বলল, আপনি জানতে চান তাই না আমি কেন আত্মহত্যা করলাম? আমি এখন যে শাস্তি পাচ্ছি সেও পাবে একই শাস্তি। বুঝতে পারবেন আপনি, আপনার খুব কাছের মানুষ সে। এইটুকু লিখে পুলক ঘড়ি দেখল। তার আজ সেলুনে যাওয়ার কথা মোড়ের মাথায়। কয়েকদিন ধরে ভাবছিল চুল কাটিয়ে ফেলবে। আসলে তার মন এখন খামখেয়ালি হয়ে উঠেছে অন্য আরেকটি কারণে। অম্বিকা চৌধুরী নামে একটি মেয়ের সাথে তার মাস 6 সম্পর্ক। যদিও এই সম্পর্ক ফেসবুক মারফত, এবং সব থেকে অবাক করা ব্যাপার হলো সে অম্বিকার প্রেমে পড়েছে তার গলার স্বরে। প্রোফাইল পিকচার বলতে কেবল একটা খরগোশের ছবি আছে সেখানে অম্বিকা চৌধুরীর নামটির ওপরে। তাছাড়া আর অন্য কোনো ডিটেলস নেই, এমনকি কভার পিকচারও দেওয়া নেই। পুলক তাকে দেখতে চায়নি তা নয়, তবে অম্বিকা মানা করলে বা অনিচ্ছা দেখালে সে খুব জোড়াজুড়িও করেনি তাকে। তবে সপ্তাহখানিক হতে গেল তাদের মধ্যে কথা নেই। পড়াশোনা প্রিয় পুলক একটা মুহূর্ত অম্বিকাকে সুস্থ থাকতে দেয় না। সারাদিনের মধ্যে 12 ঘন্টা বই নিয়ে বসার হুকুম ছিল তার উপর। তবে বই নিয়ে বসলেই কি পড়াশোনায় ভালো হওয়া যায়? সে হলো এক ধরনের সাধনার ব্যাপার। এই কারণেই এইচএস পরীক্ষার রেজাল্টের দিন যাকে বলে যুদ্ধ বেঁধে গিয়েছিল ফোনের মধ্যে। যাক সেসব কথা। পুলক চুল কাটিয়ে মেসে ফিরে স্নান সেরে নিয়ে রান্না চাপালো। সে নিজেকে ব্যস্ত রাখতে চাইছে কাজে কর্মে, কারণ সে এখন অনুভব করেছে যে ভালোবাসাটা তার মনে ভালোই দাগ কেটেছে। রান্না বান্না সেরে সে ইউটিউব স্টুডিও খুলে চ্যানেলের অ্যালগোরিদম সার্ভে করলো বেশ খানিকক্ষণ ধরে। এই মাসের পেমেন্টের মেল পেয়েছে 2 দিন হয়েছে, অর্থাৎ পেমেন্টও ঢুকবে খুব শীঘ্রই। মোটমাট বিষণ্ণতার মধ্যেও কিছু কিছু ভালো লাগা বা প্রাপ্তিগুলো ওর মনের অবস্থাটাকে বজায় রাখছিল। গল্পটার পরের অংশের প্লটটুকু কেমন রাখবে এবং কিভাবে শেষ করবে এসব ভাবতে ভাবতেই যখন খেতে বসলো তখনই প্রথম লক্ষ্য করলো ব্যাপারটা। এত খারাপ রান্না সে করেনি কোনোদিনও, তবে সব রান্নায় আজ এত লবণ বেশি হয়ে গেল কিভাবে? মুখটা পিষিয়ে এলো একদম। না, এ খাওয়া যায় না। পুলক হাত ধুয়ে উঠে পড়লো আসন থেকে। বিছানায় শুয়ে গল্পের ব্যাপারে ভাবতে লাগলো সে। মাঝে মাঝে মেসেঞ্জারটা খুলে সে দেখে নেয় অম্বিকা অনলাইন এসেছে কিনা, কিন্তু না, শেষ 6 দিন ধরে অন হয়নি মেয়েটা। এদিকে ফোন নাম্বারেও ফোন করতে মানা আছে। অম্বিকা বলেছে সে নাকি তার মায়ের ফোনে এই অ্যাকাউন্টটা তৈরি করেছে, তাই নাম্বার দিলেও সে না বলা অবধি যেন পুলক কল না করে। পুলক এর আগেও তার চ্যানেলের স্ক্রিপ্ট সংক্রান্ত বিভিন্ন কাজে অম্বিকার সাহায্য নিয়েছে। মেয়েটার পুঁথিগত বিদ্যায় শনির গ্রাস থাকলেও নিবেদনমূলক কাজে তার অগাধ মস্তিষ্ক চলে। পুলক এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল সন্ধ্যার একটু পরে, তাও এক ধরনের অস্বস্তিতে। ওর মুখের ভেতরে যেন কি একটা অস্বস্তি হচ্ছে। কি ধরনের অস্বস্তি তা বোঝা যায় না, তবে 2 পাটি দাঁত খুব শক্ত হয়ে এঁটে রয়েছে সেটা ঠাউর করা গেল। ও ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে আয়নার যতটা সম্ভব কাছে এসে হাঁ করে একবার দেখার চেষ্টা করলো ভেতরটায়। হ্যাঁ, পরিবর্তন একটা হয়েছে বটে। পরিষ্কার মানুষদের শরীরে কোথাও চাপ খেলে বা বেগতিক বল প্রয়োগ করলে যেমন নীলচে হয়ে যায় জায়গাটা, তার জিভের মাথাটাও অমন নীল হয়ে গিয়েছে। সে ভেবে পেল না এমন হওয়ার কারণ কি। জলদি সাইকেল নিয়ে তার পরিচিত ডাক্তার তপন গাঙ্গুলির চেম্বারে চলে গেল সে। ডাক্তার দেখে বলল,
জীবের মাথায় কামড় টামড় পড়েছে বোধ হয়। বিশেষ কিছু নয়, একটা ওষুধ দিয়ে দিচ্ছি, আজ রাতে খাবার পরে খেয়ে ঘুমিয়ে পড়বেন। সে ওষুধ নিয়ে ফিরে এলো, তবে যন্ত্রণা বাড়ে তো ক্ষণ যায় না। আর রাতের খাবার খাবেই বা কি করে সে? একই রান্নার ওই অবস্থা, তার উপর জীবের মাথায় অসহ্য ব্যথা। জল বিস্কুট খেয়ে ওষুধ খেয়ে নেবে সে, এই ভেবে যখন সেটাও মুখে দিতে গেছে তখনও সেই একই বিষাদ অবস্থা। অগত্যা ওই ওষুধটা খেয়ে নিঃশ্বাস বন্ধ করে জল খেয়ে নিল সে। লেখালেখি গল্প সব মাথায় উঠেছে তার। 30 মিনিট পরে যন্ত্রণাটা একটু কমতেই ঘুম নেমে এলো তার চোখে। পরদিন সকালে তার ঘুম ভাঙল দরজার কড়া নাড়ার শব্দে। প্রথমেই পরিবর্তনটা চোখে পড়েনি, তবে টের পেল ঘুম জড়ানো চোখে আপনি কথাটি বলতে গিয়ে তার জিভ মুখের ভেতরে নেই, তার কিছুটা অংশ বাইরে বেরিয়ে রয়েছে। বাইরের থেকে কথা ভেসে এলো, আচ্ছা, তুমি ঘুমাও। 5 তারিখ আসবো ভাড়া নিতে, সবাইকে জানিয়ে দিও কিন্তু। বাইরের ভদ্রলোক বুঝতে পারলেন না যে ভেতরে কি অলৌকিক কাণ্ড ঘটে গেছে একটি। পুলক অনেক চেষ্টা করেও ওর জিভ দুটি ঠোঁটের মাঝে আটকাতে পারে না। সে ছুটে গেল ওয়াশরুমে, গিয়ে দেখল তার জিভ মুখের থেকে বড় হয়েছে প্রায় 1 আঙুলের কাছাকাছি। সে জিভের রং কালচে ও পাতলা। ভয়ে ও বিস্ময়ে পাথর হয়ে গেছে পুলক। এইটুকু তো তার বয়স হয়েছে, এরই মধ্যে এমন কি বিচিত্র রোগে পড়তে হলো তাকে। কান্না পেয়ে গেল পুলকের। এই অবস্থা নিয়ে সে তো বাইরেও যেতে পারবে না। আয়নার সামনে দাঁড়িয়ে সে বেশ খানিকক্ষণ নিজের মুখ দেখল। তারপর ঘরে ফিরে এসে ইউটিউবে তার অবস্থার ব্যাপারে সার্চ করতে শুরু করল। পাওয়া গেল যে তথ্যগুলো, তার মধ্যে কোনোটি তার সাথে হয়নি। যেমন টুথপেস্ট পরিবর্তন বা অ্যাসিড জাতীয় কোনো জিনিস খাওয়া, এসবের কোনোটাই ঘটেনি পুলকের সাথে শেষ কয়েক মাসে। মানুষ কোনো ব্যাপারে অতিরিক্ত ভীত বা চিন্তাশীল হয়ে পড়লে যে কোনো জায়গায় একটা সমচেতনার অবয়ব ফুটে ওঠে। ঠিক তেমনি ল্যাপটপের ডিসপ্লের পর্দায় ওপার থেকেও তার বিকৃত মুখখানি যেন বিদ্রুপ করে উঠল। কাকে ফোন করবে, কাকে জানাবে এসব কথা, সে তো ঠিক করে কথাও বলতে পারছে না। আর একমাত্র অম্বিকা ছাড়া এই কথা জানানো যাবে না কাউকে এই মুহূর্তে। সে হয়তো কোনো সমাধানের পথ বাতলে দিতে পারে। ও এতদিন যেটা ভুলেও করেনি, আজ সেটা করতে বাধ্য হলো। যে ফোন নম্বরে অম্বিকার অনুমতি ছাড়া ফোন করাই বারণ ছিল, তাতে কল লাগালো। বেশ কয়েকবার রিং বেজে যাওয়ার পর একজন মহিলার গলা পাওয়া গেল। হ্যালো, এই গলা পুলকের চেনা নয়, তবুও সে বলতে চাইল, অম্বিকা, অম্বিকা আপা, অম্বিকা। কে বলছেন? পুলক আবার একইভাবে প্রশ্ন করল। ওদিক থেকে জবাব এলো, দেখুন, বাড়ির অবস্থা ভালো নয়, এখন মস্করা করবেন না দয়া করে। বলে মহিলা ফোন কেটে দিলেন। পুলক চিন্তায় পড়ে গেল। বাড়ির অবস্থা ভালো নয়, এই কথার অর্থ কি? ওদের বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলো নাকি? পরক্ষণেই ওর ফোনটা আবার বেজে উঠল। রিসিভ করার সাথে সাথেই উপাস থেকে ভেসে এলো একটা পরিচিত গলা। হ্যালো দাদা, আপনি এই বাড়ির নাম্বার কোথায় পেলেন? দাদা কি বলছো? তুমি এখানে কি করে? পুলক ব্যস্ত হাতে একটা টেক্সট করলো ওই ফোনে, যাতে লিখলো, তুমি অম্বিকাদের বাড়ি কি করছো? পর মুহূর্তে রিপ্লাই এলো, দাদা, অম্বিকা নামের কাউকে চিনি না আমি। এই বাড়িতে ওই নামের তো কেউ থাকে না। জবা নামের একটি মেয়ে ছিল, যার আত্মহত্যার ঘটনার সঙ্গে আমি জড়িয়ে পড়েছি। এখনো ঘটনার মধ্যেই আটকে আছি দাদা। মামলা মোকদ্দমা সে অনেক ব্যাপার।
পুলকের হাতের থেকে ফোনটা পড়ে গেল অচিন্তর কথা শুনে। জবাই কি তাহলে অম্বিকা? তার বাড়ি বর্ধমানে? এতদিন তো সে বলে এসেছে বেহালায় তার বাড়ি। তার থেকে বড় কথা, জবাই কিভাবে অম্বিকা হতে পারে? সে মারা যেতে পারে না, অসম্ভব। পুলক ল্যাপটপের সামনে বসে অচিন্তর পাঠানো গল্প ও নিজের লেখাটি ড্রাফট বক্স থেকে বের করে জুড়ে নিয়ে প্রথম থেকে একবার পড়তে শুরু করলো। অবশেষে তার লেখা অংশটুকুতে সে যখন এলো, তখন একটা লাইনে আটকে গেল তার চোখ। আপনি জানতে চান তাই না, আমি কেন আত্মহত্যা করলাম? আমি এখন যে শাস্তি পাচ্ছি, সেও পাবে একই শাস্তি। বুঝতে পারবেন আপনি। আপনার খুব কাছের মানুষ সে। আর বুঝতে বাকি রইল না পুলকের যে তার সাথে এমন হওয়ার কারণ কি। চেয়ার থেকে লুটিয়ে পড়ল মাটিতে সে। ভালোবাসার মানুষটিকে হারানোর কষ্টের সাথে যুক্ত হলো তার বর্তমান পরিস্থিতির শিকার হওয়ার নিষ্ঠুরতা। সে কেবল কয়েকটা ঝাঁঝালো কথা বলেছিল অম্বিকাকে, এমনকি এটাও বলেছিল তার এই রেজাল্টের কারণে তাদের সম্পর্ক বিচ্ছেদ হবে। সে কি জানতো কোন এক প্রত্যন্ত গ্রামের এত নরম মনের মেয়ের সাথে তার সম্পর্ক চলছে এত মাস ধরে? তুমি আমার এমন থাকতে দেবে? আমি তো তোমার ভালো জন্যই বলেছিলাম একটু আমার নামার কথা নয়। আমার এইভাবে শাস্তি দিও না, দয়া করো বাবা, দয়া করো। ঘরের মধ্যে একমাত্র ল্যাপটপের স্ক্রিন জ্বলে থাকা আলো ছাড়া আর অন্য কোনো কিছুই নেই। নিস্তব্ধ শূন্য মেজবাড়ি যেন একটা জীবন্ত মৃত্যুশালায় পরিণত হয়েছে তখন। পুলক কতক্ষণ ধরে তার জীবন ভিক্ষা চেয়ে চলেছে তা সে জানে না। মাঝে মাঝে তার মাথায় এসেছে এই কথাটা যে সে হয়তো গল্পটিকে বড় না করতে গেলে এমন পরিস্থিতি নাও হতে পারত। কিন্তু এটাই তো বাস্তব, যেটা সে এখন চোখের সামনে দেখতে পাচ্ছে। সে না লিখতে চাইলেও নিয়তি দাগে দিয়ে লিখিয়ে নিয়েছে তার ভাগ্য। মাঝে বেশ কয়েকবার ওর ফোন বেজে বেজে বন্ধ হয়ে গেছে, কিন্তু সে উঠাতে পারেনি। এবার একটা স্পষ্ট আওয়াজ তার কানে ভেসে এলো, যেরকম আওয়াজ হয় ল্যাপটপের কিবোর্ড টাইপ করার সময়। ও চেয়ার ধরে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দেখলো কোনো অদৃশ্য উপস্থিতি ল্যাপটপের স্ক্রিনে খুলে রাখা গল্পটিকে শেষের থেকে আবার লিখতে শুরু করেছে। নতুন যে অংশটুকু জুড়ছে তার মর্মে। পুলিশ মামলার পর যখন জবার ব্যবহৃত সমস্ত জিনিস সার্চ করা হলো, তখন জানা যায় জবা অম্বিকা চৌধুরী নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট বানিয়েছিল তার মায়ের ফোনে, যে অ্যাকাউন্টের মাধ্যমে পুলক ইউটিউব নামের একটি ছেলের সাথে সব থেকে বেশি যোগাযোগ করা হয়েছে। ছেলেটি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, 2য় বর্ষ, বাড়ি কৃষ্ণনগর। পলাশ তদন্তের স্বার্থে তাকে জেরা করার নির্দেশ দিয়েছে। পুলিশ তদন্তের স্বার্থে তাকে জেরা করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর পেজটি এন্টার করে অনেক নিচে চলে আসা হলো। তারপর আবার লেখা হলো, পুলক, আমি জবা, তোমার অম্বিকা। প্রথমে ক্ষমা চাইছি তোমার মিথ্যে নামের অছিলায় ভালোবেসে। তবে আমার ভালোবাসা মিথ্যে ছিল না। তুমি যেভাবে একজন মানুষের মধ্যে সব গুণ খুঁজতে চাইছো, তেমনটা হয়তো এই পৃথিবীতে কেউ নেই। তবে মনের ভেতরে কথা চাপা রেখে
এভাবে কোনো মানুষের সাথে কথা বলো না। সবার মন সমান নয়, ভুগতে তোমাকে হবে। এই তো সবে ভোগান্তির শুরু। কেবল মনে রেখো, জবাই হোক বা অম্বিকা, কেউ তোমার মিথ্যে প্রতিশ্রুতি দেয়নি। এই পর্যন্ত লেখা শেষে পেজটি আবার ড্রাফটে চলে গেল। পুলক যে চেয়ারটি ধরে দাঁড়িয়েছিল সেটিকে বিছানার উপর তুলল। সে ভাবল, বাড়িতে যদি পুলিশ চলে যায় তবে গ্রামে তার আর মুখ রইবে না। দরজার পেছনের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা প্যান্টের ভেতর থেকে বেল্টটি খুলে নিয়ে সে চেয়ারের উপরে উঠে ফ্যানের ব্লেডের বিপরীত প্রান্তের থেকে ঘুরিয়ে তার গলার সাথে বাঁধল। তারপর এক প্রবল ঝাঁকুনিতে সরিয়ে দিল তার পায়ের নিচের চেয়ারটি।